আসসালামু আলাইকুম। এডুকেশন প্ল্যাটফর্মে তোমাদের আবারও স্বাগতম। জীববিজ্ঞানের আরেকটা অধ্যায় নিয়ে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন। আমরা আজ নতুন আরেকটি চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টারটি হচ্ছে জীবকোষ ও টিস্যু, যা দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টা আমরা ভালোভাবে পড়ব এবং জানব। যেহেতু অধ্যায়টি বড়, সেক্ষেত্রে অধ্যায়টা আমরা দুটি ভাগে ভাগ করে নেব। প্রথমে আমরা যে বিষয় নিয়ে জানব সেটা হচ্ছে কোষ, এবং পরবর্তী আরেকটি ক্লাসে আমরা টিস্যু সম্পর্কে জানব। তো আজকের মতো ভিডিও শুরু করা যাক। জীবকোষ ও টিস্যু। প্রথমে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে জীবকোষ। জীবকোষ হচ্ছে জীববিজ্ঞানের একক। এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, যে হলো জীবদেহের একক কি। অবশ্যই জীবকোষ হলো জীবদেহের একক। এছাড়াও এখানে যে বিষয়টি ইম্পর্টেন্ট, যে বিজ্ঞানী লোই এবং সিকেভিস 1969 সালে বৈষম্যভেদ্য পর্দা, কিসের মাধ্যমে? বৈষম্যভেদ্য পর্দার মাধ্যমে আবৃত ও জীবজ কার্যকলাপের একক ও অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলেছেন। কোষের প্রকারভেদ। কোষকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, তেমনি নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের। একটা হচ্ছে আদিকোষী বা প্রাককেন্দ্রিক বা প্রোক্রিয়েটিক সেল, এবং এটি হচ্ছে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল। আদিকোষ বলতে আমরা কি বুঝাচ্ছি? আমরা যে প্রথম অধ্যায়ে পড়েছিলাম রাজ্য 1, সেটা হচ্ছে আদিকোষী, এবং বাদবাকি যে 4টি রাজ্য ছিল এগুলো হলো প্রকৃতি কোষ বা সুকেন্দ্রিক কোষ ছিল। আদিকোষের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এ কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও কি বলেছে, এইসব কোষে নিউক্লিয়াসে কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না। নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এছাড়া কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না। তবে কি থাকে? রাইবোজোম থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট। ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। উদাহরণ যেমন পড়েছিলাম নীলাভ, সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, এগুলা। প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। এখানে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, ইউক্যারিওটিক সেল বলতে বোঝাচ্ছে, প্রথমে যে জিনিসটা মাথায় আসছে সেটা হলো এখানে যে নিউক্লিয়াসটা থাকবে সেটা হলো সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়াস ঝিল্লি ও নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত। এই কোষে রাইবোজোম সহ সকল অঙ্গাণু থাকে। ক্রোমোজোম, ডিএনএ, প্রোটিন, হিস্টোন এই উপাদানগুলো থাকে। আবার কাজের ভিত্তির থেকে কোষ দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেহকোষ এবং একটা হচ্ছে জননকোষ। দেহকোষ দেহকোষ কি? আমাদের দেহ গঠিত করার জন্য যে কোষ বিভাজন গঠিত হয়, যেমন মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহকোষ বিভাজিত হয় এবং দেহের বৃদ্ধি ঘটে। আর জননকোষ হচ্ছে জীবের জননকোষ উৎপন্ন করে, যা মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে মাতৃকোষে বিভাজন ঘটে এবং জননকোষ উৎপন্ন করে। অর্থাৎ দেহকোষ হলো মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ঘটে, আর জননকোষ যে বিভাজন ঘটে সেটা হলো মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে। এই মাইটোসিস এবং মিয়োসিস আমরা সেল ডিভিশনে বা পরবর্তী যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে ভালোভাবে জানব। আবার এখানে যে বিষয়টা থাকে, যে পুং ও স্ত্রী জননকোষের মিলনের ফলে সৃষ্ট এই প্রথম কোষটিকে জাইগোট বলে। অর্থাৎ জাইগোট কীভাবে সৃষ্টি হয়? পুরুষ এবং স্ত্রী জননকোষের মিলনের মাধ্যমে জাইগোট তৈরি হয়, এবং এই জাইগোট বারবার বিভাজনের মাধ্যমে জীবদেহ গঠন করে। আর এটা কীভাবে ঘটে? মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। এরপর যে বিষয়টি আসছে আমাদের উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু ও তাদের কাজ। আচ্ছা, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। এখানে উদ্ভিদ কোষ আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, সেটা হলো কোষ গহ্বর, কোষ প্রাচীর,
তারপরে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, লাইসোসোম, এছাড়াও রয়েছে ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার আবরণী, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রন্ধ্র। অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে কী কী আছে এগুলো জানতে হবে। এছাড়াও রয়েছে প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজমীয় ধাত্র, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, কোনগুলো অঙ্গাণু কেমন, চিত্র আকারে চিত্র আঁকানো উচিত এবং এগুলো মুখস্থ করা উচিত। এছাড়াও আমরা যদি দেখি প্রাণীকোষে রয়েছে মাইক্রোভিলাস, এখানেও রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, সেন্ট্রোসোম, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস, ক্রোমাটিন, নিউক্লিওপ্লাজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইলোসোম, আর রয়েছে গহ্বর। এখানে উদ্ভিদ কোষ এবং প্রাণীকোষ অবশ্যই ছবিগুলো আঁকাবা এবং কোনগুলো আছে কোনগুলো নাই এগুলো তোমরা পার্থক্য বের করবা। এরপর যে জিনিসটা আসছে সেটা হলো কোষ প্রাচীর বা সেল ওয়াল, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে একটা কোষের যে প্রাচীর যেটা আছে সেটা আসলে কেমন। বলছে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটি জড়বস্তু দিয়ে তৈরি। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট যে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এবং কোষ প্রাচীর রাসায়নিক গঠন বেশ জটিল। এতে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন নামক রাসায়নিক পদার্থ থাকে। তবে ব্যাকটেরিয়া কোষ প্রাচীর লিপিড, পলিস্যাকারাইড দিয়ে এবং ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। এটাও ইম্পর্টেন্ট যে কোষ প্রাচীর লিপিড, প্রোটিন, পলিস্যাকারাইড দিয়ে গঠিত ব্যাকটেরিয়ার, এবং ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত, কাইটিন। প্রাথমিক কোষ প্রাচীর এক স্তর বিশিষ্ট, মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ গৌণ প্রাচীর সৃষ্টি করে। এই প্রাচীরের মাঝে মাঝে ছিদ্র থাকে যাকে কূপ বলে। তোমরা যদি চিত্রটি ভালোভাবে দেখো, এই যে মাঝখানে মাঝখানে সব এই যে এখানে রয়েছে, হ্যাঁ। তাছাড়া ভিতরে গহ্বর আছে। এই প্রাচীরের মাঝে ছিদ্র থাকে যাকে কূপ বলে। কোষ প্রাচীর কোষের, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোষ প্রাচীরের কাজ কি। কোষ প্রাচীরের কাজ হলো কোষ প্রাচীরের কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার আকৃতি বজায় রাখে। পাশের কোষের সাথে প্লাজমোডেসমাটা বা আণুবীক্ষণিক নালীসৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে, পানি এবং খনিজ লবণ চলাচল করে। এখানে কাজ খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কোষের মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, বহিঃস্তর, অন্তঃস্তর, এই যে গৌণ প্রাচীরের যে তিনটি স্তর রয়েছে। এরপর যে বিষয়টা আসছে সেটা হলো প্রোটোপ্লাজম। বলছে কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ ত্বক থেকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। ক নম্বর প্রশ্ন আসতে পারে যে কোষের ভিতর যে অর্ধস্বচ্ছ ত্বক থেকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সবকিছুই প্লোটোপ্লাজম, এমনকি কোষ ঝিল্লি নিজেও প্লোটোপ্লাজমের অংশ। কোষ ঝিল্লি ছাড়াও এখানে রয়েছে সাইটোপ্লাজমের অঙ্গাণু এবং নিউক্লিয়াস। কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বলছে প্লোটোপ্লাজমের বাইরে দুই স্তর যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বলে। প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরে যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বলে। কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। এটা খুব গুরুত্বপূর্ণ। কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। এটি প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত। কী দিয়ে গঠিত? প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত। কোষ ঝিল্লি একটি বৈষম্যবদ্ধ পর্দা হয়, অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলো পরস্পর থেকে আলাদা থাকে। এখানে সবগুলো কোথায় ইম্পর্টেন্ট পড়তে হবে এগুলা। সাইটোপ্লাজমের অঙ্গাণু বলছে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রটিকে সরিয়ে নিলে জেলির মতো যে বস্তুটি থেকে যায় সেটা হলো সাইটোপ্লাজম।
বলছে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রটিকে সরিয়ে নিলে জেলির মতো যে বস্তু থেকে যায় সেটাই সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকে। এদের প্রত্যেকের কাজ আলাদা হলেও একে অপরের উপর নির্ভরশীল। এগুলো কোনোটি ঝিল্লিযুক্ত আবার কোনোটি ঝিল্লিবিহীন। এখানে তোমাদের নোট করে নিতে হবে কোনগুলো ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজম অঙ্গাণু এবং কোনগুলো ঝিল্লিবিহীন। প্রথমে আমরা যে বিষয়টা দেখব ঝিল্লিযুক্ত। ঝিল্লিযুক্ত ভিতরে রয়েছে মাইটোকন্ড্রিয়া, তারপরে যে বিষয়টা আসছে প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের প্রকারভেদ আমরা পরে জানবো। তারপরে আসছে হলো গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, লাইসোজোম। এছাড়াও ঝিল্লিবিহীন থাকতে পারে হলো রাইবোজোম। হ্যাঁ, এগুলো হলো ঝিল্লিবিহীন। তো আমরা প্রথমে ঝিল্লিযুক্ত যেগুলো পড়ব সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া 1898 সালে বেন্ডা আবিষ্কার করেন। কি আবিষ্কার করেন এটা খুবই গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে বেন্ডা। বলছে এখানে দুই স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দ্বারা ঘেরা থাকে। ভিতরের স্তরটি ভিতরের দিকে ভাঁজ থাকে, এদেরকে ক্রিস্টি বলে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার ভিতর কি থাকে? ক্রিস্টি থাকে। ক্রিস্টির গায়ে বিন্দুযুক্ত গোলাকার বস্তু থাকে, একে অক্সিজোম বলে। এটাও ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে হলো ম্যাট্রিক্স, যা জীবের শাসন কার্য সাহায্য করার জন্য মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। জীবের শাসন কার্য সাহায্য করার মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। এছাড়াও আমরা পরে যে বিষয়টা দেখবো, যেখানে বলেছে যে শ্বসন ক্রিয়ার ধাপ 4টি: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, সৃষ্টি, ক্রেবের চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এর প্রথম এই যে এখানে মাইটোকন্ড্রিয়া, ঝিল্লি, ক্রিস্টি, অক্সিজোম, ম্যাট্রিক্স, হ্যাঁ, এগুলো দেখিয়েছে ধাপ যেখানে মাইটোকন্ড্রিয়া ঘটে না। তবে দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবের চক্রের বিক্রিয়াগুলো এই অঙ্গাণুর মাধ্যমে ঘটে থাকে। ক্রেবের চক্রে অংশগ্রহণকারী সব উৎসেচক এবং উপস্থিত থাকা এই বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। তোমরা দেখবে ক্রেবের চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয় এবং মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি বা উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। এটা পরীক্ষায় এমসিকিউতে অবশ্যই আসার মতো একটা প্রশ্ন, যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদনের কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া কিছু ব্যতিক্রম ছাড়া উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। বলছে প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, কিন্তু এমনকি কিছু সুকেন্দ্রিক কোষেও মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। মাইটোকন্ড্রিয়া নিয়ে এই ছিল তোমাদের এই ক্লাসে। এরপর যে বিষয়টা আছে সেটা হলো প্লাস্টিড। প্লাস্টিড খুব গুরুত্বপূর্ণ। প্লাস্টিড অবশ্য উদ্ভিদ দেহে আছে, প্রাণী দেহে নেই। আর প্লাস্টিড এর প্রধান কাজ হলো খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদের বর্ণময় এবং আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। এবং প্লাস্টিড 3 ধরনের: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। প্লাস্টিড কয় ধরনের এবং কী কী, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে বিষয়টা আসছে সেটা হলো প্রথমে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো অবশ্যই সবুজ রঙের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। এগুলো কোথায় থাকে? যে পাতা, এক কথায় সবুজ সবুজ পাতা, সবুজ কচি কাণ্ড, হ্যাঁ, এখানে থাকে। এবং প্লাস্টিড গ্রানা অংশ সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এবং আবদ্ধ স্ট্রমাতে অবস্থিত উৎসেচক সমিষ্ট বায়ু থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং কোষের ভিতরকার পানি ব্যবহার করে সরল শর্করা তৈরি করে। প্লাস্টিডে ক্লোরোফিল থাকে না, তাই সবুজ দেখায়। প্লাস্টিডে ক্লোরোফিল থাকে না, তাই সবুজ দেখায়। এছাড়া ক্যারোটিনয়েড নামক এক ধরনের রঞ্জক থাকে। ক্যারোটিনয়েড নামক রঞ্জক কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে থাকে। এরপর যে বিষয়টা আসে সেটা হলো প্লাস্টিডের আরেকটি ধাপ ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট এগুলো রঙিন প্লাস্টিড, কিন্তু এগুলো সবুজ না। আমরা প্রথমে জেনেছিলাম ক্লোরোপ্লাস্ট সবুজ এবং ক্রোমোপ্লাস্ট রঙিন। এখানে জ্যান্থোবেল থাকে, হ্যাঁ। তাছাড়াও ক্যারোটিন, ফাইকোএরিথিন, ফাইকোসায়ানিন ইত্যাদি রঞ্জক থাকে, যা কোনোটি হলুদ, কোনোটি নীল এবং কোনোটি লাল দেখায়।
এগুলো সাধারণত ফুল, বিভিন্ন কালারের পাতা, হ্যাঁ, এগুলো আকর্ষণীয় করে ওঠে এবং এর প্রধান কাজ হলো পরাগায়নে সাহায্য করা। আমরা প্রথমে ক্লোরোপ্লাস্টের যে প্রধান কাজ পেয়েছিলাম খাদ্য তৈরি করা, ক্লোরোপ্লাস্ট রঙিন এবং পরাগায়নে সাহায্য করে। ক্লোরোপ্লাস্ট কী করে? সবুজ খাদ্য তৈরি করে। ক্লোরোপ্লাস্ট কালারফুল এবং পরাগায়নে সাহায্য করে। এরপর যে বিষয়টা থাকছে সেটা হলো লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টে কোনো রঞ্জকই থাকে না, এজন্য একে লিউকোপ্লাস্ট বলে। এখানে সূর্যের আলোয় পৌঁছায় না, যেমন মূল, ভ্রূণ, জননকোষ, হ্যাঁ, এদের প্রধান কাজ কি? খাদ্য সঞ্চয় করা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। অনেক সময় দেখবা যে মাঠে এক জায়গায় যদি একটি ঘাস আবদ্ধ করে রাখো, কিছুদিন পর সূর্যের আলো না পৌঁছালে ওটা সাদা হয়ে যায়। আবার যখন তুমি আবদ্ধ থেকে সূর্যের আলোর উপর পড়বে, তখন দেখবা আস্তে আস্তে গাছটা বা ঘাসটা সবুজ হয়ে যাচ্ছে। এটাই আসলে লিউকোপ্লাস্ট থেকে মানে ক্লোরোপ্লাস্টে পরিণত হচ্ছে। এরপর যে বিষয়টা থাকছে সেটা হলো গলজি বডি। গলজি বডি দেহের একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গাণ, মানে কোষের। বলছে গলজি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদ কোষেও দেখা যায়। এটি সিস্টানি এবং কয়েক ধরনের ভেসিকেল দিয়ে তৈরি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটি সিস্টানি এবং কয়েক ধরনের ভেসিকেল নিয়ে গঠিত। এই যে সিস্টানি কোনগুলা? এইগুলা এবং ক্ষুদ্র ভেসিকেল, হ্যাঁ, এই যে যেগুলো দেখাচ্ছে আর কি। বলছে এর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পূর্ণ হয়। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে। হরমোন নিঃসরণে বড় ভূমিকা দেখা যায়। হরমোন নিঃসরণে এর ভূমিকা লক্ষ্য করা যায়। এছাড়া কোনো কোনো বিপাকীয় কাজের সাথে এর সম্পর্ক রয়েছে। কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করে থাকে। অ্যান্টোপ্লাজমিক রেটিকুলাম। বলছে অ্যান্টোপ্লাজমিক রেটিকুলাম এই আবরণের গায়ে প্রায়ই রাইবোজোম লেগে থাকে, তাই স্বাভাবিকভাবে এটি সব স্থানে প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটে। অ্যান্টোপ্লাজমিকের কাজ কি? প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটে। এটা প্রধান কাজ হলো রাইবোজোমের, হ্যাঁ। কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসাবে অ্যান্টোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয়। এগুলো কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে, তাই ধারণা করা হয় যে এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক ও কোষ উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি এবং এর মাধ্যমে চলাচল করে। অ্যান্টোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে কি করে? কোষ থেকে অন্য কোষে উৎসেচক এবং কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্য এর মাধ্যমে চলাচল করে। এছাড়াও মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর এগুলো সৃষ্টিতে অ্যান্টোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে সব জায়গায় থাকে। কোষ গহ্বর বলছে সাইটোপ্লাজম কোষের মধ্যে আপাতত যে ফাঁকা স্থান দেখা যায় সেটাই কোষ গহ্বর। বৃহৎ কোষ বিশিষ্ট উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এর প্রধান কাজ হলো কোষ রস ধারণ করা। বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি কোষ রসে থাকে। প্রাণী কোষে কোষ বিশিষ্ট সাধারণ প্রাণী কোষে কোষ গহ্বর সাধারণত অনুপস্থিত থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত অনুপস্থিত থাকে প্রাণী কোষে, তবে কখনো কখনো সেগুলো থাকলেও সেগুলো অনেক ছোট। লাইসোসোম এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা এমসিকিউতে আসে। লাইসোসোমের প্রধান যে বিষয়টা থাকে এটা হলো জীবাণু ভক্ষণ করে বা জীবাণু থেকে কোষগুলো রক্ষা করে। অর্থাৎ লাইসোসোমের যে প্রধান কাজ জীবাণুর হাত থেকে রক্ষা করা এবং এই উৎসেচক আগত জীবাণুগুলোকে হজম করে ফেলে। এর পরিপাক করার উৎসেচকগুলো একটি পর্দা দ্বারা আলাদা করা থাকে। অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলেও হজম হয় না। দেহের অক্সিজেন অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোসোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে এর আশেপাশের অঙ্গগুলো নষ্ট হয়ে যায়, কখনো কোষটি মারাও যায়। এরপর যে বিষয়টা আছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজম। আমরা তখন ঝিল্লিযুক্ত পড়ছিলাম, এবার ঝিল্লিবিহীনের ভিতরে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে কোষ কঙ্কাল। কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতর ঢুকলে প্রথমেই কোষ কঙ্কাল নজরে পড়বে। অর্থাৎ কোষ ঝিল্লি অতিক্রম করে প্রথমে কোষের ভিতর ঢুকলে প্রথমে যে বিষয়টি থাকছে সেটা হলো কোষ কঙ্কাল।
এটি মোটা সিলিকন মিলিয়ে গঠিত। কোষ কঙ্কালের কাজ হলো ভিতরে কোষটিকে ধরে রাখা। এগুলো অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দ্বারা কোষ কঙ্কালে বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়। মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট কিংবা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এ ধরনের তন্তুর উদাহরণ। এবার যেটা আছে রাইবোজোম। রাইবোজোম হলো ঝিল্লিবিহীন একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যার প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করা। এটা খুব গুরুত্বপূর্ণ। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এবং রাইবোজোমে হয়ে থাকে। এছাড়াও রাইবোজোম একাজ প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে থাকে। উৎসেচক বা এনজাইমের কাজ হলো প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেওয়া বা ত্বরান্বিত করা। সেন্ট্রোসোম, এই যেখানে যে বিষয়টা আছে সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোল, এই ছবির অবশ্যই আঁকাবা। এটি প্রাণীকোষের বৈশিষ্ট্য। প্রধান প্রাণীকোষে এদের পাওয়া যায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষেও কদাচিৎ মাঝে মাঝে দেখা যায়, কিছু কিছু দেখা যায়। প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নালাকার দণ্ডাকার অঙ্গাণু আছে, যাকে সেন্ট্রিওল বলে। এই যে দণ্ডাকার ফাঁপা যে অঙ্গাণু দেখতে পাচ্ছি আমরা, একে সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সাইটোপ্লাজম বলে। এই যে গাঢ় যেটা, এগুলো হলো সাইটোপ্লাজম। সেন্ট্রোসোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টারডে তৈরি করে। এটা আমরা পরবর্তীতে জানবো যে অ্যাস্টারডে কি, যখন এই যে আমরা পড়বো তখন এরকম অ্যাস্টারডে এরকম 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 অ্যাস্টারডে তৈরি করবে। পরবর্তী চ্যাপ্টারে। এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে সেন্ট্রোসোমের অবদান রয়েছে। বিভিন্ন ধরনের ফ্ল্যাজেলা সৃষ্টিতে এরা অংশগ্রহণ করে। এরপর চলে আসছে নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়ার মেমব্রেন বলতে আবরণ। এই যে নিউক্লিয়ার আবরণ, রন্ধ্র। আচ্ছা, এই যে মেমব্রেনের সাথে মাঝখানে যে রন্ধ্র রয়েছে, এগুলো হলো নিউক্লিয়ার রন্ধ্র। এরপর যেটা থাকছে যে কেন্দ্র, সেটা হলো নিউক্লিওলাস, এই যে কেন্দ্র। তারপর যে বিষয়টা থাকে নিউক্লিওপ্লাজম, এই যে এটা ভিতরে যেটা আছে আর কি। আর যে গোল 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 এগুলো হলো নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়াস বা কেন্দ্রিকা বলছে জীবকোষে প্লোটোপ্লাজমে নির্দিষ্ট পথে ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটাই নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আকৃতি কেমন? গোলাকার, ডিম্বাকার, নালাকার। ছিপকোষ এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। খুবই গুরুত্বপূর্ণ। ছিপকোষ এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। বলছে নিউক্লিয়াস বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। একোষে সংগঠিত বিপাকীয় কার্যবলয় সব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। সুগঠিত নিউক্লিয়াসের যে বিষয়গুলো থাকে সেটা হলো নিউক্লিয়াস ঝিল্লি। আমরা প্রথমে যেটা দেখাছিলাম যে নিউক্লিয়াস ঝিল্লি, এই যে নিউক্লিয়ার রন্ধ্র বা ঝিল্লি, বা মেমব্রেন। বলছে নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে নিউক্লিয়াস ঝিল্লি বা কেন্দ্রিকা বলে। এই যে নিউক্লিয়ার মেমব্রেন আর কি। এটি দুই স্তর বিশিষ্ট। এখানে ঝিল্লি লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। মাঝে মাঝে কিছু ফাঁক থাকে যেটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এই ছিদ্রের ভিতর দিয়ে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে থাকা বস্তু চলাচল করে। নিউক্লিয়াস ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে অন্যান্য বস্তু পৃথক করে রাখে এবং বিভিন্ন বস্তু চলাচল নিয়ন্ত্রণ করে। এরপর যেটা বিষয় থাকছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের ঝিল্লির ভিতর জেলের মতো যে বস্তু বা রস থাকে বা কেন্দ্রীয় রস বা নিউক্লিওপ্লাজম বলে। আমরা যেরকম একটা সেলে যেরকম এই যে আমরা যে সেল দেখছিলাম, এই সেলের ভিতরে যে উপাদানগুলো থাকার পরে এখানে যে সব বিষয়গুলো থাকছিল, তেমনই এই যে এখানে যে এই যে ভিতরে যে রসগুলো থাকছে আর কি, এগুলো হলো নিউক্লিওপ্লাজম। মানে নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়ার রেটিকুলাম বাদে আমরা যে বস্তুগুলো দেখতে পাচ্ছি থক থেকে জেলের মতো, সেটা হলো নিউক্লিওপ্লাজম। এরপর যেটা থাকছে, আচ্ছা, নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং উৎসেচক কতিপয় খনিজ লবণ থাকে। এরপর যে বিষয়টা থাকছে সেটা হলো নিউক্লিওলাস। এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটা হলো কেন্দ্র। নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বা কেন্দ্রাণু বলে। ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে।
এরা ডিএনএ, আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি করে। এরা রাইবোজোম সংশ্লেষণ করে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবার যেটা থাকছে ক্রোমাটিন জালিকা, আমরা যেটা ওই যে এরকম 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 দেখলাম আর কি। এখানে যে বিষয়টা থাকে এখানে দেখি প্রথমে ধাত্র থাকে, সেন্ট্রোমিয়ার, তারপর হলো ক্রোমোনেমাটা, তারপর গৌণ কুঞ্চন, এই যে যেটা এটা, তারপর স্যাটেলাইট থেকে মাথায়, এবং এটা হলো বাহু। বসে কোষের বিশ্রামকালে অর্থাৎ কোষ বিভাজন চলে না, তখন নিউক্লিয়াসের কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশই হচ্ছে ক্রোমাটিন জালিকা। আমরা যেটা দেখলাম আর কি, এই যে ক্রোমাটিন জালিকা, এই যে পেছনে 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 পেছনে, বা নিউক্লিয়ার রেটিকুলাম। কোষ বিভাজনের সময় এরা মোটা এবং খাটো হয়, এটা আমরা 3 নম্বর চ্যাপ্টারে দেখব। তাই তখন তাদের আলাদা আলাদা ক্রোমোজোম হিসাবে দেখা যায়। ক্রোমোজোম বলতে ওই যে ভি, এল, হ্যাঁ, এরকম হিসেবে দেখা যায়। ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলী বহন করে এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায়। এগুলোর কাজ হলো বংশগতির গুণাবলী বহন করা। কোনো একটি জীবের ক্রোমোজোম সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট। ক্রোমোজোমের বংশধারা বহনকারী জিন অবস্থান করে এবং বংশের বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বহন করে। এটাই হলো ক্রোমোজোমের কাজ, খুব গুরুত্বপূর্ণ। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের যে ভূমিকা, উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু, এগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়ব, পরবর্তী ক্লাসে। তো আজকের মতো শুধুমাত্র কোষ বা লিভিং সেল, জীবকোষ নিয়ে এতটুকু ছিল পড়া। তোমাদের বুঝতে কোথায় সমস্যা হলো এবং আমার দেখে এর ভিতর থেকে প্রশ্ন আসবে আশা করা যায়। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। ভালোভাবে ক্লাস করো, ইনশাল্লাহ পরীক্ষায় ভালো কিছু হবে। শুভ বিদায়।